আজকে আমরা পড়বো দেখো মেন্ডেলিফের যে ত্রুটিগুলো ছিল। তো আগের ভিডিও যারা দেখোনি ডিসক্রিপশনে লিঙ্ক আছে, তোমরা দেখে নিও। আমরা আগের পর্যায় সারণী পড়িয়েছিলাম। এবার দেখো মেন্ডেলিফের যে পর্যায় সারণী ছিল সেটার যে ভুলগুলো ছিল, মানে যে ত্রুটি ছিল, সেগুলো আমরা জানবো এখানে। তো যেমন আমি বলছি, তোমাদের লিখতে হবে, খাতায় লিখো তোমরা। দেখো প্রথমে যে ভুল ছিল, তোমরা যদি দেখো আর্গনের কত হয়, দেখো ভর যেটা আছে সেটা হয় 39, এবং যেমন পটাশিয়ামের ভর কত হয় দেখো 40। তাহলে এখানে আর্গনের ভর বললাম 39 এবং পটাশিয়ামের 40। তাহলে অবশ্যই তোমরা জানো যে মেন্ডেলিফ সাজিয়েছিল যে মৌলগুলিকে ভরের অনুসারে, মানে ভর যখন ধীরে ধীরে বৃদ্ধি পাবে সেটার অনুসারে সাজানো হয়েছিল। কিন্তু এক্ষেত্রে দেখো এটার 39 এবং এটার 40। তাহলে এক্ষেত্রে যদি দেখতাম, আচ্ছা এটা হয় এটা হয় 40, দেখো আর্গনের ক্ষেত্রে এটা হয় 40 আর এটা হয় 39। তাহলে এবার আমাদের কি দেখো, এই যে আর্গনটা আছে সেটাকে পরে থাকা উচিত ছিল এবং পটাশিয়ামটাকে আগে থাকা উচিত ছিল, কারণ আমরা জানি মেন্ডেলিফের পর্যায় সারণী যে ভরের অনুসারে সাজানো হয়েছিল। কিন্তু এই ক্ষেত্রে সেটা হচ্ছে না। দেখো আমি বলছি যে আগে আর্গনটা পরে চলে এলো এবং পটাশিয়ামটা, আচ্ছা আর্গনটা আগে আছে এবং পটাশিয়ামটা পরে আছে। তাহলে দেখো তার মানে এই যে 39টা আছে সেটা আগে থাকতো, কিন্তু এটা পরে পরে আছে, তার জন্য এটা ভুল। তাহলে প্রথম পয়েন্ট লিখো যে অপেক্ষাকৃত ভারী মৌলকে হালকা মৌলের আগে রাখা হয়েছে। তো এটা একটা ভুল বললাম, কারণ এক্ষেত্রে এটার ভর 40, এটা 39। তো বললাম এটাকে আগে থাকা উচিত ছিল, কিন্তু তোমরা যখন দেখবা এটা আগে আছে পর্যায় সারণী, আশা করছি দেখেছো তোমরা। আচ্ছা নেক্সট দেখো 2 নম্বর আরো ভুল আছে। যেমন তোমরা জানো যে আইসোটোপ হয়। আইসোটোপ মানে কি, যখন দুই বা ততোধিক পদার্থের মধ্যে যে প্রোটন সংখ্যা সেটা সমান হয় সেটাকে আইসোটোপ বলা হয়। যেমন ধরো বলছি আমি অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেন 16, অক্সিজেন 17 এভাবে ধরো বললাম। তাহলে এবার এগুলোর মধ্যে দেখো যে ভরগুলো আলাদা আলাদা, একটা 16 একটা 17। তাহলে এদেরকে আলাদা রাখা উচিত ছিল, কিন্তু আমরা যখন মেন্ডেলিফের পর্যায় সারণী দেখব তখন এদের কোনো অবস্থান নির্ণয় নাই, জাস্ট একটাই আমরা রেখে দিয়েছি, তার জন্য এটা একটা ভুল। তাহলে বললাম যে আইসোটোপ যেগুলো আছে সেগুলো ভিন্ন স্থানে থাকা উচিত ছিল, কিন্তু একই জায়গায় রাখা হয়েছে। তো 2 নম্বরটা লিখো, আইসোটোপের ভর ভিন্ন হওয়া সত্ত্বেও একই স্থানে মৌল থাকে, এটা একটা ভুল। আরো ভুল আছে, দেখো আমি বলছি। যেমন এবার যেগুলোর ভর সমান সমান হবে, হ্যাঁ যেগুলোর ভর একদম সমান, তাদেরকে অবশ্যই একটা জায়গায় রাখা উচিত। যেমন ধরো আমি বলছি আর্গন আছে সেটার ভর 40 হয়, আবার ক্যালসিয়ামের ভর কত হয় 40। তাহলে আমরা ভরের অনুসারে সাজিয়েছিলাম, তাহলে আর্গন এবং ক্যালসিয়ামের দুটোরই ভর 40, তাহলে সেগুলো একটা ঘরে রাখা উচিত ছিল, কিন্তু যখন যে পর্যায় সারণী দেখবা সেটা দুটো ঘরে আসে। তাহলে এটা একটা ভুল। এটা লিখো, আইসোবারের ভর সমান হওয়া সত্ত্বেও মৌলকে ভিন্ন স্থানে রাখা হয়। তো বললাম যে ভিন্ন ভিন্ন স্থানে রাখা হয়, এটাও একটা ভুল। তাহলে এগুলো দেখো আমি 3টে ভুল বললাম, আর একটা আমি বলছি, এটা তোমরা লিখে নাও। আর কয়েকটা ভুল আছে, যেমন আমি বলছি এটা লিখে নাও যে মেন্ডেলিফের পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান পাওয়া যায় না। মানে হাইড্রোজেনের যেটা অবস্থান, তার মানে হাইড্রোজেনের যে অবস্থানে আছে, তো হাইড্রোজেনটা কোথায় থাকবে সেটা কোনো নির্ধারণ করা হয় না। কারণ দেখো হাইড্রোজেনের যে ধর্মগুলো আছে সেগুলো, প্রথম যে মৌলগুলো আছে তোমরা জানো যে ক্ষার মৌল সেগুলোকে বলা হয়, যারা জানো না পরের দিন আবার বলবো। তো সেই যে ক্ষার মৌলগুলো আছে সেগুলোর সঙ্গে হাইড্রোজেনের মেল দেখা যায়। আবার দেখো হাইড্রোজেনের মেল যেগুলো 17 নম্বর মৌল আছে হ্যালোজেন মৌল, সেগুলোর সঙ্গেও দেখা যায়। তো এইভাবে দেখো দুই জায়গায় তাদের ধর্মের মিল দেখা যায়। তো তার জন্য আমরা হাইড্রোজেনকে কোথায় রাখবো সেটা নিশ্চিত ছিল না, তার জন্য এটা একটা ভুল মেন্ডেলিফের।
মেন্ডেলিফের যে হাইড্রোজেনের কোনো অবস্থান আমরা নির্ণয় করতে পারিনি। তাছাড়া আরও ভুল ছিল, তোমরা বই দেখতে পারো, এগুলো একটু মনে রাখবা। তাছাড়া আরও যেমন একই একই মৌল আছে যাদের ধর্মগুলো একই কিন্তু তাদেরকে ভিন্ন জায়গায় রাখা হয়েছে, এগুলো ভুল আছে। তারপর আবার ভিন্ন ভিন্ন ধর্ম আছে যেগুলো মানে আলাদা আলাদা ধর্ম কিন্তু সেগুলোকে আবার একই জায়গায় রাখা হয়েছে, এটা ভুল। তো এই যে ভুলগুলো আছে বিভিন্ন বললাম, মনে রাখো। তো এবার দেখো সেগুলো আমাদের ঠিক হবে একটা আধুনিক পর্যায় সারণী আসবে সেটার দ্বারা, তো সেটা আমরা জানবো। আচ্ছা, তার আগে যারা ভিডিওটি লাইক করনি অবশ্যই লাইক করে দাও এবং চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে দাও। নেক্সট এবার দেখো ওটাই বলবো যে আমরা একটা আধুনিক পর্যায় সারণী আসবে, সেটাতে এই যে ভুলগুলো সব দূর হয়ে যাবে, যে সেটা আমাদের বর্তমানে ফলো হয়। আচ্ছা, তো সেই আধুনিক পর্যায় সারণীটা দেখো কিছু এক্সপেরিমেন্টের মাধ্যমে হয়েছিল। বিজ্ঞানী মোজলে একটা বৈজ্ঞানিক ছিলেন, তিনি প্রমাণ করেছিলেন দেখো যে মেন্ডেলিভ কি পারমাণবিক ভরের অনুসারে মৌলগুলিকে সাজিয়েছিল। আমি বলেছিলাম যে মেন্ডেলিভের যে পর্যায় সারণী সেটা মেনলি পারমাণবিক ভরের অনুসারে সাজানো হয়েছিল, মানে যেটার পারমাণবিক ভর কম হবে সেটা আগে থাকবে, যেটার বেশি হবে সেটা পরে থাকবে। কিন্তু দেখো বিজ্ঞানী মোজলে একটা জিনিস প্রমাণ করেছিলেন যে একটা পদার্থের মধ্যে মানে একটা পদার্থর যে মূল ধর্ম মানে পদার্থটার ধর্ম কেমন হবে সেটা মেইনলি ডিপেন্ড করে তার প্রোটন সংখ্যা মানে পরমাণু ক্রমাঙ্কের ওপর। আবার বলছি, যখন কোনো একটা জিনিস আছে তো সেটার মূল ধর্ম মানে জিনিসটা কেমন হবে সেটা প্রধান নির্ভর করে সেটার প্রোটন সংখ্যার ওপর। প্রোটন সংখ্যা মানে পরমাণু ক্রমাঙ্কের ওপর। তার জন্য একটা পদার্থের মূল বৈশিষ্ট্য নির্ধারণ হয় তার প্রোটন সংখ্যার দ্বারা। তার ফলে তিনি দেখো যে পর্যায় সারণীটা আছে সেটাকে আবার নতুন করে ডিজাইন করেছিলেন, দিয়ে সেটার নাম দিয়েছিলেন আধুনিক পর্যায় সারণী। দিয়ে সেটাতে পরমাণুর ক্রমাঙ্ক মানে প্রোটন সংখ্যার অনুসারে আমরা সাজাবো, দিয়ে যে নতুন পর্যায় সারণী আসবে সেটাতে যে ভুলগুলো আছে সেটা দূর হয়ে যাবে। বোঝা গেল? তাহলে বললাম দেখো বিজ্ঞানী মোজলে যখন প্রমাণ করলেন, তারপরে আরেকটা বৈজ্ঞানিক বিজ্ঞানী নিলস বোর এই আধুনিক সূত্রটা দিয়েছিলেন, সেটা হবে আধুনিক পর্যায় সারণী। তো সেটা আমরা বলবো। আর আধুনিক পর্যায় সূত্র মানে কি? দেখো মেন্ডেলিভের যে সূত্র আছে সেটাকে আমরা আধুনিকভাবে নতুনভাবে রিডিজাইন করলাম, দিয়ে যে সূত্রটা পেলাম সেটা হবে আধুনিক পর্যায় সূত্র। সেটা কি হয় দেখো, ভিন্ন ভিন্ন মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এটা সূত্র তোমাদের বই দেখো লেখা আছে, আমি লিখে দিব। আচ্ছা, এবার দেখো এক্ষেত্রে মনে রাখবা যে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতেই আমরা সাজাবো, কিন্তু জাস্ট আমরা পরমাণু ক্রমাঙ্কটাকে প্রধান হিসেবে ধরবো। ঠিক আছে, তাহলে এবার বলছি দেখো মেন্ডেলিভের ত্রুটিগুলো হলো আধুনিক, হেডিং দাও তোমরা যে আধুনিক পর্যায় সারণী। আধুনিক পর্যায় সারণী, এবার এটা আমাদের জানতে হবে। তো প্রথমে আমাদের লিখতে হবে আধুনিক পর্যায় সূত্র। আবার লিখো আধুনিক পর্যায় সূত্র, যেটা আমি বললাম। আধুনিক পর্যায় সূত্রটা কে বললাম? যে নিলস বোর এগুলো দিয়েছিল আধুনিক পর্যায় সূত্র। আর আবিষ্কার করেছিল প্রোটন সংখ্যার যে মেন ভূমিকা ওটা ছিল মোজলে। ঠিক আছে, তাহলে এবার পর্যায় সূত্র লিখো। ভিন্ন ভিন্ন মৌলের ভিন্ন মৌল, হ্যাঁ ভিন্ন ভিন্ন, আচ্ছা দাঁড়াও, লিখো বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক ক্রমাঙ্ক মানে প্রোটন সংখ্যা ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এটা হয়ে গেল দেখো সূত্র, মানে আধুনিক পর্যায় সূত্র। এটার ভিত্তিতে এবার আধুনিক পর্যায় সারণীটা তৈরি হবে। ঠিক আছে, এবার দেখো এই যে আধুনিক পর্যায় সারণী যেটা আছে সেটা তখন তৈরি হবে। এবার সেই ক্ষেত্রে আমরা মেন্ডেলিভের ক্ষেত্রে জানতাম কটা, দেখো যে 7টি পর্যায় ছিল এবং 8টি শ্রেণী ছিল। এবার আমাদের 7টি পর্যায় হবে এবং আরো শ্রেণী সংখ্যা বেড়ে যাবে, সেটা হবে 18টি শ্রেণী। ঠিক আছে, তাহলে 7টি পর্যায় হয়ে যাবে এবং 18টি শ্রেণী। ঠিক আছে, এবার আমি দেখানোর চেষ্টা করছি। ধরো আমি বললাম এইভাবে ছকের মাধ্যমে যে 7টি পর্যায়। আচ্ছা, অতটা দেখা হবে না আমাদের, আমরা জাস্ট 3টি দেখালাম। তো ধরো এইভাবে আছে, 3টি পর্যায় আছে এবং এগুলো ধরো শ্রেণী আছে। তো এবার আমরা দেখো বিভিন্ন মৌলের অবস্থান যেটা আছে সেটা কিভাবে নির্ণয় হয় দেখাবো। নেক্সট আমরা পড়ছি, তার আগে দেখো তোমরা এইদিকে একটা
প্লে লিস্ট আছে, মানে ডিসক্রিপশানে যাও তোমরা, সেখানে একটা লিঙ্ক পাবা, সেই লিঙ্কের মধ্যে ক্লিক করো, সেখানে একটা প্লে লিস্ট আছে, সেটা সেভ করে নাও। সেখানে তোমাদের ক্লাস 10-এর প্রত্যেকটা ভিডিও পরপর দেওয়া আছে, তোমাদের আর খুঁজতে হবে না, সেই প্লে লিস্টটা তোমরা সেভ করে নাও। তাহলে এখানে ধরো একটা মৌল আছে, সেটার সাহায্যে আমরা ব্যাখ্যা করব। ধরো সোডিয়াম মৌল আছে। আচ্ছা, আমি পর্যায়গুলোর নাম দিচ্ছি এভাবে 1 2 3, শ্রেণীগুলোর এভাবে আমি দিচ্ছি 1 2 3 4 এভাবে, তারপর এভাবে ডট 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 করে এখানে ধরো 18 আছে, এক্স ভি আই আই আই, 18 মানে কত 18। আমি বললাম 7টি পর্যায় এবং 18টি শ্রেণী থাকবে। ঠিক আছে, এবার দেখো তাহলে এই যে সোডিয়াম আছে সেটা কত হবে ইলেকট্রন বিন্যাস 2 8 আর 1, আশা করছি জানো 11টি মোট। তাহলে 2 আর 8 কত 10 আর 1 11। তাহলে এবার জানো তোমরা যে এখানে যটি কক্ষ আছে, 1টি 2টি 3টি, যত কক্ষ সংখ্যা আছে তত সেটার কি হবে দেখো পর্যায়। তাহলে 3 নম্বর পর্যায়, 3 নম্বর পর্যায়, আর শেষ সংখ্যাটা, শেষ ইলেকট্রন সংখ্যাটা শ্রেণী নাম্বার। তো এইখানে থাকবে দেখো সোডিয়াম, যেমন আগে হতো তেমনটাই। তারপর ধরো আমি বলছি ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম কত হয় 12, তাহলে 2 8 আর কত 2, 2 নম্বর 3 নম্বর পর্যায় আর 2 নম্বর শ্রেণী। 3 নম্বর পর্যায় দেখো, পর্যায় মানে এটা, আর শ্রেণীটা 2 মানে এটা, তাহলে এখানে থাকবে ম্যাগনেসিয়াম। এবার শোনো, যখনই ম্যাগনেসিয়ামের পরে চলে যাবা, মানে যখন ইলেকট্রন সংখ্যা 2 এর বেশি হয়ে যাবে তখন অন্যরকম হবে। কিভাবে, ধরো এবার আমি ধরছি অ্যালুমিনিয়াম। তো অ্যালুমিনিয়ামের কত হয় জানো 2 8 আর কত হবে 3। তো এই যে 2 8 এবং 3 চলে এলো, যখনই 3 চলে আসবে তখন তোমাকে তার সঙ্গে আবার 10 যোগ করতে হবে। দিয়ে 10 যোগ করলে 3 আর 10 কত হয়ে যাবে 13। তো আমরা ধরছি বাদ দাও, এখানে ধরো আমি বলছি যে 13 নম্বর শ্রেণী আছে 13, তাহলে এক্স আই আই আই, তাহলে এটা ধরো 13, আর পরে আছে আরো। তাহলে এবার যখনই এটার সঙ্গে 10 যোগ করে দিবা, তাহলে এখানে ধরো 13 আছে, তো সেখানে চলে আসবে অ্যালুমিনিয়াম। এবার কোশ্চেন হচ্ছে স্যার কেন আমি 10টা যোগ কেন করব? আচ্ছা, কখন যোগ করবো সেটা বুঝো, যখন যে ইলেকট্রন সংখ্যা যেটা আছে 3 এর বেশি চলে আসবে শেষ কক্ষের ইলেকট্রন, তখন আমাদের 10 যোগ করতে হবে। এটার কারণ ওই যে মেন্ডেলিফের একটা ভুল ছিল। কি ভুল ছিল দেখো, মেন্ডেলিফের যে প্রধান যে ভুলটা আছে বললাম যে পরমাণুর যে ভিন্ন ভিন্ন ধর্ম কিন্তু তাদের কি এক জায়গায় রাখা হয়েছে, তারপর তাদের ধর্মগুলো একই কিন্তু অপর জায়গায় রাখা হয়েছে। তো মানে একটা জায়গা যাতে নির্ধারণ হয়, মানে যে ধর্মের মিলগুলো যখন আমরা দেখব 10 যোগ করলে সেই ধর্মের মিলগুলো দেখা যায়, তার জন্য আমরা পর্যায় সারণী কেন তৈরি করছিলাম, যাতে বিভিন্ন মূলগুলোকে আমরা সাজাতে পারি। তাহলে এবার যখন আমরা 10 যোগ করব তখন আমাদের যে ধর্মের মিলগুলো দেখা যায়, তার জন্য আমাদের 10টা যোগ করতে হয়। ঠিক আছে, এবার শোনো, আমি বলছি যে এই যে দেখো পারমাণবিক ক্রমাঙ্কের অনুসারে সাজানো হয়েছিল, তার ফলে মেন্ডেলিফের যে ভুলগুলো সব দূর হয়েছিল। আমি দেখাচ্ছি তোমাদের। যেমন মেন্ডেলিফের একটা ভুল ছিল দেখো, প্রথমে আমি বলেছিলাম দেখো আর্গন যেটা আছে সেটা কত হয়ে যায়, আর্গনের ভরটা 40 হয়ে যায়, আর পটাশিয়ামের ভরটা কত হয়ে যায় 39। তাহলে আর্গনকে আমরা যখন প্রোটনের অনুসারে মানে পারমাণবিক ক্রমাঙ্ক সাজাবো তখন এটা কত হয় 18, এটা কত হয় 19। তাহলে এবার দেখো ঠিকই আছে, এটা 18 এটা 19, ঠিক আছে। তাহলে এই যে প্রথম ভুলটা ছিল সেটা দূর হয়ে গেল। তারপরে আরো ভুল ছিল দেখো, আমি বললাম যে তোমরা ভুলগুলো দেখো, আশা করছি লিখেছিলাম। দেখো আর একটা বললাম যে আইসোটোপ, ধরো অক্সিজেনের আছে 16 আর অক্সিজেনের আছে 17। তাহলে এবার দেখো এগুলো প্রোটন সংখ্যা আলাদা আলাদা হয়ে গেল, ভর সংখ্যা, কিন্তু যখন আমরা প্রোটন সংখ্যার অনুসারে সাজাবো তখন কত হয়ে যায় 8, এটাও 8 এটাও 8, তার মানে এগুলো 8 নম্বরেই থাকবে। তাহলে এই যে ভুলটা ছিল এটাও দূর হয়ে গেল। তারপর আরো ভুল ছিল বললাম দেখো, আর্গনের ভর কত হয় 40, ক্যালসিয়ামের ভর কত হয় 40, এগুলোর ভর একই কিন্তু এগুলোকে আলাদা আলাদা জায়গায় রাখা হয়। তাহলে এটার কত হয় 18, এটার কত হয় 20। তো অবশ্যই এগুলো আলাদা জায়গায় থাকবে, এটার 18 এটা 20, কিন্তু ভরের অনুসারে সাজালে আমাদের এক জায়গায় রাখা উচিত ছিল। তো এটাও দেখো এই ভুলটাও দূর হলো। তাহলে একটা পর্যায় সারণী যখন আমরা দেখো প্রোটন সংখ্যার উপর যখন ডিপেন্ড করবে তখন যে মেন্ডেলিফের ভুলগুলো ছিল সেগুলো দূর হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো আমি মেন যে পয়েন্টগুলো বলছিলাম, একটা পরমাণুর মধ্যে যখন আমাদের ইলেকট্রন সংখ্যা 2 এর বেশি চলে আসবে তখন সেটার মধ্যে যে ধর্মগুলো আছে আমাদের 10 যোগ করতে হবে তবে ম্যাচ হবে। তার জন্য আমাদের 2 এর বেশি যখন 3 চলে আসবে তখন তোমাদের ইলেকট্রন সংখ্যা, তখন তোমরা 10 যোগ করে দেবা, দিয়ে সেটার পর্যায় সারণীর অবস্থান নির্ণয়। তোমাদের ডাইরেক্টলি কোশ্চেন আসতে পারে ধরো ম্যাগনেসিয়াম কত নম্বর পর্যায়ে বা কত নম্বর শ্রেণীতে থাকে, তো কি হবে তোমাদের 3 নম্বর পর্যায়ে এবং 2 নম্বর শ্রেণীতে। ঠিক আছে, তারপর ধরো বললাম অ্যালুমিনিয়াম আধুনিক পর্যায় সারণীতে যদি বলা হয় তাহলে 13 নম্বর শ্রেণী, আর যদি মেন্ডেলিফের পর্যায় সারণী বলা হয় তাহলে
তাহলে 3 নম্বর শ্রেণী হবে, কারণ ইলেকট্রন সংখ্যা শেষে 3 থাকে, মেন্ডেলিফে যোগ করতে হয় না 10, আর পর্যায় সারণীতে যোগ করতে হয়। তো এইভাবে দেখো পর্যায় সারণীর ধারণা। এবার বললাম যে মেন্ডেলিফের পরে দেখো মেন্ডেলিফ এবং আধুনিক পর্যায় সারণীতে মোট 7টি পর্যায় আসে। তো সেই পর্যায়গুলো আলাদা আলাদা একটা করে নাম আছে, সেই পর্যায়গুলো 1 নম্বর পর্যায়ের নাম আছে, 2 নম্বর, তো সেগুলো জানবো, এবং সেগুলোর পর্যায়ের মধ্যে কতটি মৌল থাকে আধুনিকে সেটা আমরা জানবো, আধুনিক পর্যায় সারণীতে কতটি করে মৌল থাকে সেগুলো। তো দেখো যে প্রথম পর্যায় আছে সেটার নাম হবে, তোমরা লিখো অতি হর্ষ পর্যায়। হর্ষ মানে কি হয়? ছোট, তাহলে প্রথমটা হয়ে যাবে অতি হর্ষ পর্যায়, এটা প্রথমটার নাম। আচ্ছা, এবার দেখো এখানে 2টি মৌল থাকে, ঠিক আছে, এটা মনে রাখো। 2 নম্বর, দেখো যে 2 নম্বর পর্যায় আছে সেটাকে বলা হবে প্রথম হর্ষ পর্যায়, তাহলে এটার নাম প্রথম হর্ষ পর্যায়, এখানে 8টি মৌল থাকে। 3 নম্বর যেটা আছে সেটাকে বলা হবে দেখো দ্বিতীয় হর্ষ পর্যায়, দ্বিতীয় হর্ষ পর্যায়, সেখানে 18টি মৌল থাকবে। তারপরে দেখো 4 নম্বরে যেটা আছে সেটার মৌলটার যে নামটা বলা হবে সেটা হবে দেখো প্রথম দীর্ঘ পর্যায়, প্রথম দীর্ঘ পর্যায়, সেখানে দেখো 18, আচ্ছা 2, 8, এখানে 8টি মৌল থাকে, এখানে 18টি মৌল থাকে, ঠিক আছে। তারপরে 5 নম্বর যেটা আছে সেটাকে বলা হবে দ্বিতীয় দীর্ঘ পর্যায়, এখানে দেখো 18টি মৌল থাকবে। 6 নম্বরটাকে বলা হয় দেখো যে অতি দীর্ঘ পর্যায়, অতি দীর্ঘ পর্যায়, এখানে 32টি মৌল থাকে। 7 নম্বর যেটা আছে সেটাকে বলা হয় অসম্পূর্ণ অসম্পূর্ণ পর্যায়, ঠিক আছে, অসম্পূর্ণ পর্যায়, এখানে প্রায় 32টি মৌল থাকে, কিন্তু এখনো প্রমাণ হয়নি সব মৌলগুলো, তার জন্য এভাবে 32 ক্রস, ঠিক আছে। দেখো এই যে পর্যায় বললাম 7টি, সেগুলো আলাদা আলাদা নাম, তাহলে এই যে নামগুলো তোমাদের পরীক্ষায় ডাইরেক্টলি আসতে পারে যে 3 নম্বর পর্যায়টির নাম কি, তখন তোমাদের বলতে হবে দ্বিতীয় হর্ষ পর্যায়, ঠিক আছে। 5 নম্বরের নাম কি? দ্বিতীয় দীর্ঘ পর্যায়। তারপরে আছে 6 নম্বরের অতি দীর্ঘ পর্যায়। এবার এখানে একটা কোশ্চেন যে 7 নম্বরটাকে অসম্পূর্ণ পর্যায় কেন বলা হলো? কারণ 7 নম্বর পর্যায়ে দেখো যে 32টি মৌল আছে, সেগুলোর মধ্যে সব মৌল এখনো মৌল হিসেবে স্বীকৃতি পায়নি, মানে সেগুলোকে এখনো মৌল বলা হবে না হবে না সেগুলোর উপর কনফিউশন আছে, তার জন্য সেগুলো এখনো সম্পূর্ণ হয়নি, তার জন্য সেটাকে বলা হয় অসম্পূর্ণ পর্যায়। নেক্সট তোমাদের পর্যায়ের মতো কতগুলো শ্রেণীও জানতে হবে, মানে তোমাদের শ্রেণী যেমন পর্যায়ের নাম বললাম, শ্রেণীর কয়েকটা নাম এবং সেগুলো বৈশিষ্ট্য জানতে হবে। তো দেখো তোমাদের 1 নম্বর যে শ্রেণী আছে, 1 নম্বর শ্রেণী সেটাকে দেখো ক্ষার ধাতুর শ্রেণী বলা হয়। তাহলে ক্ষার ধাতু 1 নম্বরের মধ্যে যেগুলো থাকে সেগুলো হয়ে যাবে ক্ষার ধাতু। এবার এগুলো তোমাদের জানতে হবে এবং তাদের যে বৈশিষ্ট্য এগুলো সম্পর্কে জানতে হবে। তাহলে প্রথমেই যদি বলা হয় যে এগুলোকে ক্ষার ধাতু কেন বলা হলো, তো এটার ক্ষার ধাতু বলার কারণ এটার মধ্যে তীব্র ক্ষারীয় ধর্ম দেখা যায় এবং এটা জলের সঙ্গে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে। যেমন একটা ধরো আমি সোডিয়াম বললাম, এটার সঙ্গে যখন জলের বিক্রিয়া হবে তখন দেখো এখানে ক্ষার উৎপন্ন হবে NaOH প্লাস হাইড্রোজেন গ্যাস। তো এখানে দেখো NaOH টা একটা ক্ষার, তো যেহেতু এগুলো ক্ষার উৎপন্ন করছে তার মানে এগুলো ক্ষারীয় ধর্ম আছে, তার জন্য এটাকে ক্ষারীয় ধাতু ক্ষার ধাতু বলা হয়, ঠিক আছে। তাহলে প্রথম পয়েন্ট এটাকে বললাম ক্ষার ধাতু বলা হয়, এটা লিখো। এবার দেখো যে ক্ষার ধাতু যেগুলো আছে সেটার যোজ্যতা সবসময় মনে রাখবা কত হবে 1, তাহলে এটা মনে রাখতে হবে যে ক্ষার ধাতুর যোজ্যতা কত হবে 1। তারপরে এগুলোর মধ্যে আচ্ছা যোজ্যতা 1 মানে কি, এদের শেষ কক্ষে সর্বদা একটি ইলেকট্রন থাকে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এটা একটা বৈশিষ্ট্য। তারপরে এগুলোর মধ্যে যখন বিক্রিয়া হবে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে সেটাকে ধাতব হাইড্রোক্সাইড আছে বলা হয়, আর এটা কি হাইড্রোজেন গ্যাস। তো লিখো বিক্রিয়ায় ধাতব অক্সাইড ও H2 গ্যাস উৎপন্ন করে, H2 গ্যাস উৎপন্ন করে। তো এগুলো হয়ে গেল ক্ষার ধাতুর বৈশিষ্ট্য। এবার আমাদের দেখো এটা বললাম বৈশিষ্ট্য, এবার আমাদের জানতে হবে দেখো যে ক্ষার ধাতুগুলি কি কি হয়। তো আমি দেখো লিখছি, তোমরা মনে রাখো। তাহলে এই দেখো এই যে মৌলগুলো হয়ে গেল
ক্ষার ধাতু, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, স্ট্রনসিয়াম, ফ্রান্সিয়াম। তাহলে এই যে ক্ষার ধাতু আছে এগুলো তোমাদের প্রত্যেকটা ভালোভাবে মুখস্থ করতে হবে। তো তার জন্য এগুলোর একটা ট্রিক, মানে কিভাবে মুখস্থ রাখবা সেটা আমরা একটা লাইন তোমাদের একটা সেন্টেন্স বানিয়ে তোমাদের আমি দেখো এইদিকে আমরা দিয়ে দিচ্ছি, সেটা দেখে তোমরা প্রত্যেকটা তোমরা মুখস্থ করে নিবা, ঠিক আছে? সেগুলো যদি তোমরা মনে রাখো তাহলে সেটা সাহায্যে খুব সহজেই মুখস্থ হয়ে যাবে। নেক্সট জানবো দেখো 2 নম্বর শ্রেণী যেগুলোকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তো ক্ষারীয় মৃত্তিকা ধাতু কেন বলা হয়? দেখো কারণ এগুলো সেম ক্ষার ধর্ম প্রদর্শন করে এবং এগুলো মৃত্তিকার মধ্যে পাওয়া যায়, তো মাটির মধ্যে ভূত্বকে অবস্থান করে, তার জন্য এগুলোকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলা হয়। ক্ষার ধর্ম দেখা যায়, এগুলো জলের সঙ্গে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে এবং বললাম এটা মৃত্তিকার মধ্যে অবস্থান করে, তার জন্য এগুলোকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলা হয়, ঠিক আছে? এগুলো মনে রাখো। আর দেখো এই যে ক্ষারীয় মৃত্তিকা আছে, ধাতু আছে, সেগুলোর যোজ্যতা কত হয়? 2। যেমন আমরা বললাম আগেরটা ক্ষার ধাতুর ক্ষেত্রে 1 হয়, এটার যোজ্যতা অলওয়েজ কত হবে? 2, ঠিক আছে? এগুলো ক্ষার ধর্ম দেখায়, এটা মনে রাখো। আর বাকি বললাম। আচ্ছা, এবার যদি এই যে মৌলগুলো আছে সেগুলো যদি আমরা বলা হয় তাহলে দেখো কি হয়। দেখো এই যে মৌলগুলোকে বলা হয় 2 নম্বর শ্রেণীর ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তো কি কি মৌল আছে? বেরিলিয়াম আছে, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। আচ্ছা, আমার আগেরটাতে স্ট্রনসিয়াম বলা হয়েছিল, সেখানে সিজিয়াম হবে, সিএস, হ্যাঁ সিজিয়াম, এটাতে স্ট্রনসিয়াম আছে। আচ্ছা, তাহলে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এই যে মৌলগুলো আছে তোমাদের এগুলোকে বলা হবে দেখো 2 নম্বর শ্রেণীর ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এবং এই এই যে আছে বললাম এই মৌলগুলোর তোমাদের এটার একটা ট্রিক আছে মুখস্থ করা, সেটা তোমরা এই দিক থেকে দেখে নিবা, তোমরা লিখে নিবা, দিয়ে মুখস্থ করে শ্রেণী দেখো 16 নম্বর শ্রেণী তোমাদের জানতে হবে। 16 নম্বর শ্রেণীটাকে চ্যালকোজেন শ্রেণী বলা হয়, কারণ এই শ্রেণীতে দেখো যখন সামুদ্রিক থেকে দেখো মানে আকরিক গঠনে এগুলো মূল ভূমিকা পালন করে। মানে ধরো একটা কোনো আকরিক, তোমরা জানো যখন আকরিক থেকে বিভিন্ন ধাতু পাওয়া যায়, তো সেগুলোর মধ্যে এগুলো অবস্থান করে, তার জন্য এগুলোকে কি বলা হয়? চ্যালকোজেন মৌল। এগুলো কি কি আছে মৌলগুলো তোমাদের? আচ্ছা, আর এটা দেখো এই যে চ্যালকোজেন আছে সেগুলোর যোজ্যতা অলওয়েজ কত আসবে? যোজ্যতা দেখো 6 আসবে। তো এখানে লিখে নাও, এটার যোজ্যতা কত আসছে? 6। আচ্ছা, এবার এই যে মৌলগুলো আছে কি কি দেখো। দেখো অক্সিজেন, সালফার, সেলুনিয়াম, টেলোনিয়াম, পোলোনিয়াম, এই যে মৌলগুলো আছে তোমাদের জানতে হবে, এগুলোকে বলা হয় 16 নম্বর শ্রেণীর চ্যালকোজেন। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট শ্রেণী দেখো 17 নম্বর শ্রেণী, সেটা হয়ে যাবে হ্যালোজেন শ্রেণী। 17 নম্বর শ্রেণীতে থাকে এটা, ঠিক আছে? হ্যালোজেন শ্রেণী দেখো কেন বলা হয়? কারণ যে হ্যালোজেন আছে সেটা সামুদ্রিক লবণ উৎপাদনের ক্ষেত্রে মূল ভূমিকা পালন করে, তো এগুলো সামুদ্রিক উৎপাদনকারী হয়, তার জন্য এটাকে বলা হয় বললাম হ্যালোজেন শ্রেণী। এবার এটার যোজ্যতা অলওয়েজ 7 আসবে, কত আসবে? 7 মনে রাখবা। আচ্ছা, এবার এগুলোর দেখো কি কি আছে। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসেটিন। তো ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসেটিন এটা মুখস্থ করতে হবে ভালোভাবে, এগুলো মনে রাখবা প্রত্যেকটা। এগুলোর কাজ কি বলবো, এগুলো একটু পরে তোমাদের জানতে হবে, যখন এগুলোর মানে কোনটার ভর বেশি হবে, কোনটার ব্যাসার্ধ বেশি হবে, কোনটার আয়নাইজেশন শক্তি, এগুলো পরের দিন আমরা জানবো। তো তার জন্য এগুলো প্রত্যেকটা তোমাদের জানতে হবে, আর ডাইরেক্টলি পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, তো ভালোভাবে জেনে নাও। আর কত নম্বর শ্রেণীতে থাকে ওইগুলো তো সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা যেমন হ্যালোজেনটা 17 নম্বর শ্রেণীতে থাকে। তারপরে শ্রেণী তোমাদের মনে রাখতে হবে দেখো 18 নম্বর শ্রেণী, সেটাকে নিষ্ক্রিয় মৌল বলা হয়। নিষ্ক্রিয় মৌল শ্রেণী বা নোবেল গ্যাস শ্রেণী বা বিরল মৃত্তিকা বিরল শ্রেণী এগুলো বলা হয়। কারণ কি? দেখো এই যে মৌলগুলো আছে এগুলো সবচেয়ে ডিফারেন্ট মৌল যতগুলো হয়, এগুলো কোনো বিক্রিয়া করে না। মানে ধরো একটা মৌল আছে সেটা অপর মৌলের সঙ্গে বিক্রিয়া করে, কিন্তু এই যে মৌলগুলো সর্বদা একা থাকে, কোনো বিক্রিয়া করে না, তার জন্য এগুলোকে দেখো নিষ্ক্রিয় মৌল বা বিরল মৌল বা নোবেল গ্যাস এগুলো বলা হয়। তো মনে রাখবা এগুলো বিক্রিয়া করে না, তার জন্য এমনটা নাম। এবার এগুলো যোজ্যতা অলওয়েজ 0 আসবে, কারণ 0 তার জন্য তো কোনো বিক্রিয়া করে না, ঠিক আছে? এগুলো তোমরা মনে রাখো। আর একটা জিনিস মনে রাখতে হবে, মৌলগুলো কি কি আছে দেখো। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। তো
তো এই যে মৌলগুলো আছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই সব মৌলগুলিকে বলা হয় 18 নম্বর শ্রেণীর নিষ্ক্রিয় মৌল। নেক্সট শ্রেণী দেখো যে 3 থেকে 12 নম্বর শ্রেণী, সেগুলো দেখো সন্ধিগত মৌল নামে পরিচিত। এই যে সন্ধিগত মৌল কেন বলা হয়, কারণ প্রথম দিকে দেখো 1 নম্বর এবং 2 নম্বর সেগুলো তীব্র ধনাত্মক হয়, মানে সেগুলো 1 হয় বা 2 যোজ্যতা, এবং শেষ দিকে যেমন 13, 14, 15, 16, 17 সেগুলোর মধ্যে ঋণাত্মক ধর্ম প্রদর্শন হয়। তো দেখো ধনাত্মক এবং ঋণাত্মকের মাঝে অবস্থান করে, তার জন্য এগুলোকে সন্ধিগত, মানে দুটোর মাঝের অবস্থানে বলা হয়, তাহলে তার জন্য এটাকে সন্ধিগত মৌল বলা হয়। এবার সন্ধিগত মৌলের কয়েকটা বৈশিষ্ট্য দেখো জানতে হবে। এই যে সন্ধিগত মৌল আছে সেগুলোর মধ্যে দেখো পারদ যেটা আছে, পারদ এটা তরল, বাকি সব কঠিন ধাতু, কঠিন ধাতু। পারদটাও ধাতু কিন্তু সেটা তরল, কিন্তু বাকি যত আছে সব কিন্তু কঠিন ধাতু হয়, এটা মনে রাখো। ঠিক আছে, তারপর দেখো প্রথম যেটা বললাম, এগুলোর প্রথমকার যে মৌলগুলো আছে সেগুলো তীব্র ধনাত্মক হয়, এবং যে শেষের মৌল আছে সেগুলোর মধ্যে ঋণাত্মক ধর্ম হয়। আর এগুলোর মধ্যে প্রত্যেকটাতে দেখো পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায়। এটার মানে এগুলো যোজ্যতা 1 হতে পারে, 3 হতে পারে, 5, মানে এইভাবে ডিফারেন্ট ডিফারেন্ট পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায়। তার প্রভাবে এগুলো বিভিন্ন মৌলের সঙ্গে বন্ধন গঠন করতে পারে। তাহলে এইভাবে এগুলোকে দেখো সন্ধিগত মৌল বললাম। আবার বলছি এগুলো মাঝে অবস্থান করে তার জন্য বলা হবে। আর বাকি এটার বললাম দেখো পারদ ছাড়া বাকি সবগুলো বলা হবে কঠিন ধাতু। আর আরেকটা দেখো এটার ক্ষেত্রে বললাম যে পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায়। আর দুটো পয়েন্ট জানতে হবে দেখো, একটা হচ্ছে মুদ্রা ধাতু আর একটা ধাতু কল্প। তো মুদ্রা ধাতু মানে কি, যেসব ধাতুগুলো দেখো মুদ্রা হিসেবে ব্যবহার হতো, তোমরা জানো বিভিন্ন কয়েন তৈরিতে ব্যবহার হতো, সেগুলোকে বলা হয় যেমন দেখো আছে কপার, সিলভার, গোল্ড। এই যে কপার, সিলভার, গোল্ড আছে জানো তোমরা, এগুলোই মেন আমাদের মুদ্রা তৈরিতে, মানে কয়েন তৈরিতে ব্যবহার হয়, তার জন্য সেগুলোকে মুদ্রা ধাতু বলা হয়। আর একটা লাস্ট আছে দেখো যে বলা হয় ধাতু কল্প। তো ধাতু কল্প মানে কি, দেখো এমন এমন কিছু আছে মৌল যেগুলোর মধ্যে ধাতুর ধর্ম মানে ধাতব ধর্ম এবং অধাতু ধর্ম দুটোই দেখা যায়, তার জন্য একটা নাম দেওয়া হলো তাদের ধাতু কল্প। বোঝা গেল? তাহলে বললাম। আচ্ছা, আর একটা পয়েন্ট দেখো, এই যে মুদ্রা ধাতু আছে সেগুলো সন্ধিগত মৌল। ঠিক আছে, এটাও মনে রাখবা, এগুলো সন্ধিগত মৌল। আচ্ছা, যেটা বলছিলাম ধাতু কল্প, এগুলোর মধ্যে ধাতব ধর্ম এবং অধাতব ধর্ম দুটোই দেখা যায়, তার জন্য এগুলো কি কি আছে দেখো, সিলিকন, অ্যান্টিমনি, এসবি মানে অ্যান্টিমনি, আর আর্সেনিক, এএস মানে আর্সেনিক। তো এই যে তিনটি মৌল সিলিকন, অ্যান্টিমনি আর আর্সেনিক, সেগুলোকে ধাতু কল্প বলা হয়। লাস্ট একটা টপিক, তারপরে আজকে ক্লাস শেষ। দেখো ইউরেনিয়ামোত্তর মৌল, সেগুলো জানতে হবে। তোমরা দেখো লেখা আছে বইয়ে ইউরেনিয়ামোত্তর, এগুলোর মানে কি দেখো, ইউরেনিয়াম যে মৌলটা হয় জানো 238 এর ভর, সেই মৌলটার পরে যে মৌলগুলো আছে সেগুলো প্রকৃতিতে পাওয়া যায় না, মানে এগুলোকে এক্সপেরিমেন্টের মাধ্যমে মানুষ তৈরি করে। তো যেহেতু সেগুলো প্রকৃতিতে পাওয়া যায় না, তাদের জন্য একটা স্পেশাল নাম দেওয়া হলো ইউরেনিয়ামোত্তর মৌল। ঠিক আছে, যেমন আছে প্লুটোনিয়াম, নেপচুনিয়াম, অ্যামেনেসিয়াম, তারপর আরো যেগুলো আছে সবকিছু বললাম প্রকৃতিতে পাওয়া যায় না, তার জন্য এগুলোকে ইউরেনিয়ামোত্তর মৌল বলা হয়। তো এটুকু জাস্ট মনে রাখো। একটা প্রশ্নের উত্তর দাও তোমরা, যে ক্ষার ধাতু কত নম্বর শ্রেণীতে থাকে? তোমরা কমেন্টের মধ্যে আমাদের জানাও যে ক্ষার ধাতু কত নম্বর শ্রেণীতে থাকে। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। সবাই থাকো, এবং সবাই আমাদের যে প্লে লিস্টে আছে সেটা সেভ করে নাও। আবার দেখা হচ্ছে, সেই প্লে লিস্টটা ক্লাস 10-এ সেভ করে নাও।